এক্সাম সেন্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে ওয়েলকাম। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ অলরেডি ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে। সকলে আশা করছি ফর্ম ফিল আপ করেছো, জোর কদমে সকলে প্রিপারেশান নিচ্ছ, যেহেতু ভ্যাকেন্সি অনেক আছে। ঠিক আছে, আশা করছি তোমরা ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। দেখো, আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গ পুলিশ জিকে টপিক থেকে প্রায় 100টির মতো কোশ্চেন ও উত্তর আলোচনা করব। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করবে। দেখো, আর বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবে। দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ জিকে টপিক থেকে 100টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ভিভিআই। ঠিক আছে, তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, ভালো লাগবে। দেখো, প্রথম প্রশ্ন একের দাগের, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টের বাজেট পেশ করতে হয়? উত্তর হচ্ছে 112 নং ধারা অনুসারে ভারতীয় সংবিধানের ধারা পার্লামেন্টে পেশ করতে হয় 112 নং। পরবর্তী দুয়ের দাগের, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। ঠিক আছে, পরবর্তী তিনের দাগের, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। তোমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। দেখো, এইখানে আমি কটা প্রশ্ন আলোচনা করব, এই পার্টে আমি দেখো 100টা প্রশ্ন আলোচনা করব। প্রতিটি টপিক তোমাদেরকে আমি নোট করতে বলবো খাতায়। সেই টপিকগুলো তোমরা নোট করে আমাকে কমেন্টও করো। আমি ঠিক আছে প্রতিটা টপিক থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের এই চ্যানেলের মাধ্যম থেকে নিয়ে আসবো ভিডিও করে। ঠিক আছে, ওই টপিকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক হবে। দেখো, আমি 3টা প্রশ্ন অলরেডি আলোচনা করেছি। পরবর্তী 4 দাগের প্রশ্ন, দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর? 6 বছর। ঠিক আছে, দেখো এখানে যে 4টা প্রশ্ন আলোচনা করেছে, এই 4টা প্রশ্নের প্রতিটা টপিক আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করা হয়? এখানে এই ধরনের প্রশ্ন এসে থাকে কি, বারবার পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন এসে থাকে যে কত নম্বর ধারায় কোন কোন বাজেট পেশ করে, এই ধরনের প্রশ্ন এসে থাকে যে কোনটা কত নম্বর ধারায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই পড়বে। সংবিধানে কোন কত নম্বর ধারায় কোনটা পাস করা হয়। ঠিক আছে, 2 নম্বর, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এখানে ভিটামিন এ। কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়? এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এই টপিকটা তোমরা একটু খেয়াল রাখো, নোট করো খাতা। ঠিক আছে, নোট করে আমাকে টাইপ করে অবশ্যই কমেন্ট বক্সে দাও। ঠিক আছে, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্য হচ্ছে কোথায় অবস্থিত? এটা কর্ণাটকে। কোন অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, তোমরা অবশ্যই নোট করো খাতায়। রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? ঠিক আছে, শুধু রাজ্যসভার নয়, অনেক এখানে দেখো প্রশ্নটা করেছে। দেখো, রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ হচ্ছে 6 বছর। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, তোমরা এই ধরনের প্রশ্ন পড়তে পারো। ক্লিয়ার? 5 দাগে এখানে প্রশ্ন দিয়েছে URL এর পুরো নাম থেকে তো অবশ্যই পরীক্ষার প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, এটা কিন্তু বলার কথা রাখে না। URL এর পুরো নাম কি? ঠিক আছে, দেখো, URL এর পুরো নাম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, ইউনিফর্ম, ইউ হচ্ছে ইউনিফর্ম, আর এ হচ্ছে রিসোর্স, এল এ হচ্ছে লোকেটর। ঠিক আছে, পুরো নামের টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। দেখো, পরবর্তী 6 দাগের, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়। শুধু পৃথিবী নয়, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ঠিক আছে, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের দৈর্ঘ্য কত কিমি? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, পৃথিবীর উচ্চতম, শুধু এখানে একটা টপিক তোমরা অবশ্যই খেয়াল রাখো, ভারতের উচ্চতম একটা টপিক নোট করো, আর হচ্ছে পৃথিবীর উচ্চতম। ঠিক আছে, যত উচ্চতম আছে ভারত আর পৃথিবী সব কিছু টপিক অনুযায়ী তোমরা পড়বে। ঠিক আছে, আশা করছি এখান থেকে প্রশ্ন পরীক্ষার খাতায় এসে থাকে। আচ্ছা, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? হিমালয়। পরবর্তী 7 দাগের, ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে হীরাকুদ। উত্তর হচ্ছে হীরাকুদ। দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ, ভারতের উচ্চতম বাঁধ, ভারতের দীর্ঘতম অর্থাৎ বৃহত্তম। ঠিক আছে, ভারতের দীর্ঘতম বাঁধ তোমরা খাতায় নোট করে রাখো। ঠিক আছে, বিভিন্ন বাঁধের তালিকা কোনটা কোন রাজ্যে বাঁধ আছে, এই টপিকটা তোমরা অবশ্যই খাতায় নোট করো। কোন রাজ্যে কোন বাঁধ আছে? ঠিক আছে, কোন নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছে? এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষা। ঠিক আছে, এখান থেকে। পরবর্তী 8 দাগের, ভারতের দীর্ঘতম খাল কোনটি? ঠিক আছে, ইন্দিরা গান্ধী খাল। এই যে প্যানেলগুলো দেখতে পাচ্ছ যে ভারতের দীর্ঘতম খাল কোনটি? খাল। ঠিক আছে, কোন নদীর ওপর কোন খালটা কাটা হয়েছে? ঠিক আছে, এবং এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন রাজ্যে বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে খালের নামগুলো উল্লেখ করো, কোন রাজ্যে কোন খাল আছে। ঠিক আছে,
এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। তবে ভারতের দীর্ঘতম খাল কোনটি হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল, ঠিক আছে। পরবর্তী 9 অধ্যায় কোন বছর বিধবা বিবাহ আইন পাস করা হয়? 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস করা হয়, ঠিক আছে। আর কোন বছর বিধবা বিবাহ আইন পাস করে? 1856 খ্রিস্টাব্দে। 10 জায়গায় দেখো স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসের টপিক এসে থাকে, এখান থেকে 12 প্রশ্ন কিন্তু ইতিহাস থেকে এসে থাকে যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজগোপালচারী। এটা অনেক গুলিয়ে ফেলে, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, ঠিক আছে। তোমরা অবশ্যই এই টপিক থেকে অবশ্যই পড়ে রাখবে যে স্বাধীন ভারতের প্রথম ও শেষ, স্বাধীন ভারতের যতগুলো গভর্নর জেনারেল আছে সবগুলোর নামের তালিকা করবে, ঠিক আছে। আর কি করবে না, শেষ এবং ভারতীয় গভর্নর জেনারেল যতগুলো আছে সবগুলো নামের তালিকা কিন্তু তোমরা করবে, ঠিক আছে। উত্তর হচ্ছে কি চক্রবর্তী রাজগোপালচারী। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে চলে যায়। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, ছদ্মনাম থেকে তালিকা, কবিদের ছদ্মনাম, ঠিক আছে, সাহিত্যিকদের ছদ্মনাম, বাংলার সাহিত্যিকদের ছদ্মনাম থেকে এই প্রশ্ন এসে থাকে যে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম হচ্ছে টেকচাঁদ ঠাকুর। ক্লিয়ার? ভারত দেখে দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? দেহের সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে ভেগাস। মানবদেহ থেকে প্রশ্ন যদি এসে থাকে স্নায়ু থেকে, স্নায়ু টপিক থেকে, এখান থেকে তোমরা অবশ্যই এই প্রশ্নটা খুবই একটা উল্লেখযোগ্য প্রশ্ন। দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি? দেহের সবচেয়ে বড় স্নায়ু হচ্ছে ভেগাস, ঠিক আছে। 13 দাগের গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? ঠিক আছে, গদর পার্টি হচ্ছে লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছিলেন। ক্লিয়ার? 14 দাগের কে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কে কোন উপাধি কাকে দেওয়া হয়েছে বা কে কোন উপাধি গ্রহণ করে, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে। কে কোন উপাধি গ্রহণ করেছিল, কে কাকে কোন উপাধি দেওয়া হয়েছে, ঐতিহাসিক থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে, ইতিহাসের। কে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। 15 দাগের কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? 1911 খ্রিস্টাব্দে। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্নটা এসে গিয়েছে। কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থান করা হয়? 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী 16 দাগের প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ইতিহাস থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট দুটো আলোচনা করলাম, 15 দাগে 16 দাগে মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নের তুলনা হয় না, ঠিক আছে, ভিভিআই প্রশ্ন বলতে গেলে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে 17 দাগের গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা হয়েছিল চম্পারণে, ঠিক আছে। চম্পারণে গান্ধীজিকে নিয়ে কিন্তু প্রশ্ন বারবার পরীক্ষা এসে থাকে, এটা কিন্তু মানতেই হবে আমাদেরকে, গান্ধীজি থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে, ঠিক আছে। গান্ধীজির উক্তি বলো না কেন, অবশ্যই তোমরা একটা খাতায় নোট করো যে কে কোন উক্তি করেছিল, ঠিক আছে। এই উক্তি থেকে বারবার প্রশ্ন এসে থাকে, কে কোন উক্তি করেছিল, এই টপিকটা কিন্তু তোমরা একটু নোট করে খাতায়, ঠিক আছে। যে গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? চম্পারণে। গ্যাস্ট্রিন কোথায় খরিত হয়? গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলিতে খরিত হয়, ঠিক আছে, গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলিতে খরিত হয়, ঠিক আছে। তার পরবর্তী 19 দাগে কফিতে কোন উৎপাদন থাকে? কফিতে হচ্ছে ক্যাফাইন উৎপাদন থাকে, ঠিক আছে। কফিতে কোন উৎপাদন থাকে? কফিতে হচ্ছে ক্যাফাইন উৎপাদন থাকে। এই প্রশ্নটা দেখে আমার একটা প্রশ্নের কথা মনে পড়ে যে কিসে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে, যেমন লেবুতে ল্যাকটিক, তেঁতুলে ট্যাটারিক, এই ধরনের অ্যাসিড থেকে তোমরা কিন্তু প্রশ্ন কিসে কোন অ্যাসিড থাকে, এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক। পরবর্তী 20 দাগে দেখো সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। সবুজ গ্রহ না লাল গ্রহও বলা হয়, ঠিক আছে, এই ধরনের মঙ্গল গ্রহকে। দেখো এই টপিকটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সবুজ গ্রহ বলা হয় কাকে? ইউরেনাসকে, ঠিক আছে। 21 দাগের প্রশ্ন দেখো সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট, ঠিক আছে। শুধু সাবানের রাসায়নিক নাম নয়, বিশেষ করে বেশিরভাগ রাসায়নিক নাম কিন্তু এসেছে পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। শুধু সাবানে না, তোমরা এই টপিকটা অবশ্যই খেয়াল করবে, এই টপিকটা অবশ্যই তোমরা কিন্তু তাই নোট করে রাখবে, ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক নাম নোট করে রাখবে। পরবর্তী 22 দাগের দেখো, 22 দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে যে 22 দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? দেখো কে কোন খেলার সঙ্গে যুক্ত, এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই খাতা নোট করো। মনোজিৎ সিং হচ্ছে জুডো খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত? জুডো খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। পরবর্তী 23 দাগের কত সালে ভারতে অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? 1928 সালে। ভারত এই একটা সাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা সাল, ঠিক আছে। ভারত কত সালে অলিম্পিক হকিতে প্রথম সোনা পায়? 1928 সালে, ঠিক আছে। 24 দাগের পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে পাঁচমারি। দেখো 28 দাগের প্রশ্ন পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত মধ্যপ্রদেশে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক,
কোন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত, ঠিক আছে, এবং সেই অভয়ারণ্যের নাম কি। পরবর্তী 25 দাগের কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয়, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়, ঠিক আছে। 26 দাগের সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, আগে আলোচনা করেছে একটা প্রশ্ন, আবার কিন্তু সে ঘুরে ঘুরে আবার প্রশ্ন আসতেছে, বারবার টপিক অনুযায়ী কিন্তু একই প্রশ্ন উঠে আসতেছে, তোমরা বারবার বলতেছি এই টপিকগুলোতে কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে আসে, ঠিক আছে, বিভিন্ন পরীক্ষা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা। সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি, সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে ঢোল গোবিন্দ, ঠিক আছে। ছদ্মনাম থেকে কবি সাহিত্যিকদের ছদ্মনাম থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসে, তোমরা যেহেতু টাইম পাস করো না উল্টা উল্টা প্রশ্ন পড়ে, এই টপিকগুলো ফলো করে কিন্তু প্রশ্ন পড়ো, অবশ্যই তোমরা জিকে থেকে পরীক্ষার খাতায় কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু গ্যারেন্টি, 100% গ্যারেন্টি তোমাদেরকে দিচ্ছি। আমাদের চ্যানেলটি তোমরা ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, যে ভিডিওটা যাচ্ছে অবশ্যই হেল্পফুল ভিডিও হবে তোমাদের সমস্ত পরীক্ষার জন্য। পরবর্তী 27 দাগের গ্রানা ও স্টোমা কোথায় থাকে, গ্রানা ও স্টোমা থাকে ক্লোরোপ্লাস্টে, গ্রানা ও স্টোমা থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী 28 দাগের কে শকাব্দ প্রবর্তন করেন, শকাব্দ প্রবর্তন করেছিলেন কনিষ্ক, শকাব্দ প্রবর্তন করেছিলেন হচ্ছে কনিষ্ক। 29 দাগের পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আরও কী কী পৃথিবীর উচ্চতম আছে, তোমরা এই টপিকটা একটু ফলো করবে, আরও কী কী পৃথিবীর উচ্চতম আছে, এখানে পর্বতশৃঙ্গের নাম তুলনা করা হয়েছে, পৃথিবীর উচ্চতম বাঁধ, ঠিক আছে, বিভিন্ন ধরনের উচ্চতম জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করবে, ঠিক আছে। পরবর্তী 30 দাগের পিভিসির প্রণাম কি, প্রণাম থেকে অবশ্যই প্রশ্ন থাকে, পিভিসির প্রণাম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পিভিসির প্রণাম, ঠিক আছে। পরবর্তী 31 দাগের সংবিধানে কোন ধারা, আগেই বলেছি প্রশ্ন, প্রথম প্রশ্নটাই কিন্তু আমি আলোচনা করেছিলাম সংবিধান থেকে কত নম্বর ধারায় কী কী এসে থাকে, ঠিক আছে, কোন ঘোষণা হয়ে থাকে। সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, তোমরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমাদেরকে বারবার বলতেছি টপিকগুলো নোট করো, আমাকে কমেন্ট করো, তোমাদের জন্য হেল্পফুল আমি ভিডিও প্রতিটা টপিক অনুযায়ী ভিডিও কিন্তু নিয়ে আসবো, তোমাদের হেল্পফুল হতে চলবে, ঠিক আছে। সংবিধানে কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, 365 নং ধারা অনুযায়ী, ঠিক আছে, রাষ্ট্রপতি দেশের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে প্রায় 356 নং ধারা অনুযায়ী, ক্লিয়ার। পরবর্তী 32 দাগের প্রশ্ন, স্মার্ট কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত, স্মার্ট কোঠারি ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে স্মার্ট কোঠারি, ঠিক আছে। স্মার্ট কোঠারি কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু যুক্ত স্মার্ট কোঠারি। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে, কোন কথা কোন খেলার সঙ্গে যুক্ত, বারবার প্রশ্ন এসে থাকে, এবং আগে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম কে কোন খেলার সঙ্গে যুক্ত, এই ধরনের প্রশ্ন এসে থাকে, ঠিক আছে, এই টপিকগুলো তোমরা খাতায় নোট করো। পরবর্তী ব্যাটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, ব্যাটন কাপ, দেখো ব্যাটন কাপ হচ্ছে হকির সঙ্গে যুক্ত। পরবর্তী 34 দাগের রেশনিং প্রথা কে প্রবর্তন করেন, রেশনিং প্রথা হচ্ছে আলাউদ্দিন খলজি কিন্তু প্রবর্তন করেন, রেশনিং প্রথা কে প্রবর্তন করে, আলাউদ্দিন খলজি। কে কোন প্রথা প্রবর্তন করেন, এ একটা টপিক, গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কে কোন প্রথা প্রবর্তন করেন, কত খ্রিস্টাব্দে প্রথম প্রবর্তন করেছিলেন, ঠিক আছে, তাহলে রেশনিং প্রথা প্রথম প্রবর্তন করে আলাউদ্দিন খলজি। 35 দাগের বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত, কোথায় কোন স্টেডিয়াম অবস্থিত, কোন দেশে কোন স্টেডিয়াম অবস্থিত, কোন রাজ্যে কোন স্টেডিয়াম অবস্থিত, অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক একটা। বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত, ঢাকাতে কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত। 36 দাগের নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, নিখিল ঘোষ হচ্ছে, আচ্ছা এখানে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, ঠিক আছে, কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত, এ একটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, তবলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। পরবর্তী 37 সাথে ভারতের ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত, ভারত ছেত্রী হচ্ছে হকির সঙ্গে যুক্ত, আগেই বলেছি কে কোন খেলার সঙ্গে যুক্ত, অবশ্যই ব্যক্তিবর্গের নাম তোমাকে তালিকা তৈরি করতে হবে, নোট তৈরি করতে হবে, ঠিক আছে। 38 থেকে সংবিধানে কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, সংশোধনী, বারবার বলছি এই ধরনের প্রশ্ন কিন্তু সংবিধান থেকে আসতেছে বারবার, সংবিধান থেকে কোন নম্বর ধারায় কি প্রশ্ন আসতেছে বারবার, সংবিধানে কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে, 61তম সংশোধনী বয়সে, ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেই। 39 দাগের ভারতের দীর্ঘতম নদী কোনটি, ঠিক আছে, ভারতের দীর্ঘতম নদী, শুধু নদী বলে নদী নয়, ভারতের দীর্ঘতম কী আছে, ভারতের বৃহত্তম কী আছে, ভারতের উচ্চতম কী আছে, ঠিক আছে, সব কিছু তোমরা নোট করে রাখবে, একটা টপিক অনুযায়ী আমাকে লিস্ট করে দেবে, আমি কমেন্ট বক্সে অবশ্যই সেই অনুযায়ী ভিডিও কিন্তু পরপর নিয়ে আসবো, তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। ভারতের দীর্ঘতম নদী কোনটি, গঙ্গা নদী হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, ক্লিয়ার। JFM এর পুরো নাম কি, পুরো নাম থেকে প্রশ্ন আছে, জয়েন্ট FF ফরেস্ট ম্যানেজমেন্ট MM ম্যানেজমেন্ট, ঠিক আছে। 41 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেতু কোনটি, ভারতের সেতু লিস্ট করবে, কোন রাজ্যে কোন সেতু আছে, ঠিক আছে, কোন নদীর ওপর কোন সেতু নির্মাণ করা হয়েছে। ভারতের দীর্ঘতম সেতু কোনটি, বিহারের সোন নদীর সেতু, তাহলে বিহারের সোন নদীর ওপর কিন্তু দীর্ঘতম সেতু তৈরি করা হয়েছে বিহার রাজ্যে, ঠিক আছে।
পরবর্তী 42-এর দাগের ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? ভারতের বৃহত্তম বিমানবন্দরের আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। 43-এর দাগের ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? থর মরুভূমি। আগে ভারতের বৃহত্তমগুলো লিস্ট করে রাখবে, মরুভূমির নাম সমস্ত লিস্ট তোমরা করে রাখবে, ঠিক আছে। বৃহত্তম, দীর্ঘতম, উচ্চতম, ঠিক আছে। 41-এর দাগের প্রশ্ন, ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? মসজিদের তালিকা তোমরা করবে, ঠিক আছে। ভারতের বৃহত্তম মসজিদের নাম হচ্ছে কি? ভারতের বৃহত্তম মসজিদের দিল্লির জামা মসজিদ। 45-এর দাগের ভারতের সংবিধানে কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, সংবিধান থেকে বারবার প্রশ্ন আসতেই তোমাকে বারবার প্রশ্নটি একটা পরীক্ষার ক্ষেত্রে এই প্রশ্ন দিবেই, গ্যারান্টি 100%। এখান থেকে প্রশ্ন একটা আসেই। ভারতীয় সংবিধানে কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? 41 নং ধারাতে। 46-এর দাগে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায়? বোম্বেতে। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, ঠিক আছে। 47-এর দাগে অ্যাসিড আবিষ্কার করেছিল কে? অ্যাসিড আবিষ্কার কে কোন আবিষ্কার করে? ঠিক আছে, 1981 খ্রিস্টাব্দে অ্যাসিড আবিষ্কার করেছিল। কে কোন আবিষ্কার করেছিল? এটা কিন্তু কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছে? একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তাহলে 48-এর দাগে সলবায়ের সন্ধি কত সালে হয়? 1782 খ্রিস্টাব্দে। কোন সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? কাদের মধ্যে হয়? একটা গুরুত্বপূর্ণ টপিক, খাতায় তোমরা নোট করো, অবশ্যই নোট করো কত খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে। এবং কোথায় হয়েছিল এই কোথায় হয়েছিল এই টপিকের মধ্যে আসে না। সলবায়ের সন্ধি কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? 1782 খ্রিস্টাব্দে। পরবর্তী 49-এর দাগের কুনিক উপাধি কে গ্রহণ করেন? কুনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। অজাতশত্রু কিন্তু কুনিক উপাধি, আগেই বলেছি কে কোন উপাধি কাকে দেওয়া হয়েছিল, কে কোন উপাধি গ্রহণ করে, ইতিহাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আশা করছি তোমরা ভিডিওটি অবশ্যই তোমাদেরকে হেল্পফুল হতে চলেছে এবং পরবর্তী আরও ভিডিওগুলি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তোমাদেরকে যেই টিপসটা দিয়েছি অবশ্যই টিপসটা ফলো করো, আমাকে নোট করে টপিক অনুযায়ী কমেন্ট করো, সেই টপিক অনুযায়ী ভিডিও আনবো এবং চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।